আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বহুল আলোচিত, ঘটনাবহুল এবং বিতর্কিত ফ্লোর প্রাইস অবশেষে প্রত্যাহার করা হলো। গত 18 জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে এই আদেশটি আসে এবং এটি কার্যকর করা হবে আগামী 21 জানুয়ারি অর্থাৎ আগামীকাল রোববার। তবে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হলেও আপাতত 35টি কোম্পানিতে ফ্লোর প্রাইস বহাল থাকছে, আর যে 35টি কোম্পানিতে আপাতত ফ্লোর প্রাইস উঠছে না সেটার লিস্টটি আমরা তুলে ধরলাম। আর এই লিস্টটিতে আমরা লক্ষ্য করছি হাতে গোনা 2-4টি স্টক ছাড়া বেশিরভাগই বড় মূলধনের কোম্পানি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে চিন্তাভাবনাটি ছিল সেটি ছিল বড় মূলধনের কোম্পানিগুলোকে শেষ ধাপে ফ্লোর প্রত্যাহার করা হবে। কিন্তু এই লিস্টে কিছু কোম্পানি মাঝারি বা ছোট মানের কিছু কোম্পানি আমরা লক্ষ্য করছি। এসপি সিরামিক, সোনার বাংলা ইন্স্যুরেন্স, কেটিএল, দেন ন্যাশনাল পলিমার, ইন্ডেক্স অ্যাগ্রো, কেডিএস অ্যাক্সেসরিজ। সো মাঝারি কিংবা ছোট মানের কিছু স্টক কোম্পানিও আমরা এই লিস্টে দেখতে পাচ্ছি। সো এই বিষয়টি আমার কাছে বোধগম্য হয়নি। এখন ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়টিকে কেন্দ্র করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাঝে অনেকটা সংখ্যা এবং অনিশ্চয়তা কাজ করছে। সো এই সপ্তাহটি হবে মার্কেটের জন্য কিছুটা চ্যালেঞ্জিং, আর এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আমাদের করণীয় কী ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আগালে আমরা পোর্টফোলিওকে সুরক্ষিত রাখতে পারবো এবং মার্কেট থেকে কিছুটা বেনিফিট নিতে পারি, এই বিষয় নিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। ফ্লোর প্রাইস প্রত্যাহার করার ফলে এমন কিছু সেক্টর নিয়ে আমরা আলোচনা করেছি যে সেক্টরগুলোতে বেশি সেল প্রেশার আসতে পারে। গতকালকের এই পোস্টটিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে আলোচনা করেছি। সো যারা যারা ইন্টারেস্টেড চাইলে গতকালকের পোস্টটি দেখতে পারেন। এখন আমরা আলোচনা করব এই সপ্তাহে মার্কেট কতটা চ্যালেঞ্জ ফেস করবে, একই সাথে মার্কেট কেমন অপরচুনিটি আমাদের প্রোভাইড করবে। প্রথমে আমরা ডিএসই ব্রড ইন্ডেক্সের অবস্থান এক নজর দেখে নিচ্ছি। বর্তমানে মার্কেট অবস্থান করছে 6336 পয়েন্টে। মার্কেটের এখন কয়েকটি সাপোর্ট আমি পয়েন্ট আউট করছি। মার্কেটে এখন একটি সাপোর্ট রয়েছে 6323 পয়েন্টে একটি সাপোর্ট রয়েছে, তবে এই সাপোর্টটি কালকে হয়তো রেসপেক্ট করবে না। মার্কেটের যে স্ট্রং যে সাপোর্ট এখন 6264 পয়েন্ট একটি সাপোর্ট, 60 কিংবা 62 পয়েন্টে 63 পয়েন্টে একটি সাপোর্ট, 6263 পয়েন্টে একটি সাপোর্ট, এবং এই সাপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ 6240। এই সাপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ। সো মার্কেট 6240-এ এসে সাপোর্ট নেওয়ার একটা পসিবিলিটি আছে যদি ইনস্টিটিউশন মার্কেটে অ্যাক্টিভ থাকে এবং তারা যদি সাপোর্ট দেয়। আর পরবর্তী আরেকটি সাপোর্ট, গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে মার্কেট রিসেন্টলি এই জোন থেকে সাপোর্ট নিচ্ছিল 6180 থেকে 6198 কিংবা 6200 থেকে 6180। এই সাপোর্টটি মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট এবং একটি ক্রিটিক্যাল সাপোর্ট, কারণ এই জোন থেকে কিন্তু বারংবার সাপোর্ট নিচ্ছিল এবং রিসেন্টলি এই জোনের কাছে এসে একবার সাপোর্ট নিয়ে মার্কেট ঘুরে দাঁড়িয়েছে। আর এর পরের যে স্ট্রংগেস্ট সাপোর্ট হবে মার্কেটের জন্য 6122। সো এই সাপোর্টগুলো আমি পয়েন্ট আউট করছি এ কারণেই মার্কেটে একটা হাই ভোলাটাইল একটা নেচার আমরা হয়তো কালকে স্টার্টিংয়ে দেখতে পাবো। যেহেতু দীর্ঘদিন পর অনেকগুলো স্টক একই সাথে ফ্লোর তুলে দেওয়া হচ্ছে, মার্কেট একটা শক অবশ্যই নেবে এবং মার্কেটের জন্য কিন্তু পরপর 3 দিন চ্যালেঞ্জ থাকবে। মার্কেট পরপর 3 দিন কিন্তু শক দিতে পারে। সো রবিবার, সোমবার এবং মঙ্গলবার এই 3টি দিন মার্কেটের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং এবং মার্কেট এরপর তার সেল প্রেশারটি কিন্তু অ্যাবজর্ব করে নেবে।
সো এক্ষেত্রে মার্কেট ৬২০০ থেকে ৬১০০ এই পয়েন্টটিতে সেটেলড হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। যদি কোনো কারণে এই সাপোর্ট পয়েন্টটিকে রেসপেক্ট না করে যদি ফার্দার যদি মার্কেট ডাউন হয় আগামী সপ্তাহে, তাহলে মার্কেট কিন্তু ইমিডিয়েটলি আবার বাউন্স ব্যাক করবে এবং এই সাপোর্টে ফিরে আসবে, অর্থাৎ ৬২০০ পয়েন্টে আবার কামব্যাক করার সম্ভাবনা অনেক বেশি। সো মার্কেটের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে রবিবার, সোমবার এবং মঙ্গলবার পরপর 3 দিন মার্কেটে যা সেল প্রেশার, সেই সেল প্রেশারটি মার্কেট অ্যাবজর্ব করে ফেলবে এই 3 দিনে এবং এরপর মার্কেট গ্র্যাজুয়ালি নর্মাল হতে শুরু করবে। সেক্ষেত্রে ইনস্টিটিউশন যদি মার্কেটে ইনঅ্যাক্টিভ থাকে, মার্কেট ৬১২২ পয়েন্ট পর্যন্ত চলে আসতে পারে এবং পরবর্তীতে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়াবে এবং আশা করছি ৬২০০-র মধ্যে মার্কেট কামব্যাক করবে। আর ইনস্টিটিউশন যদি অ্যাক্টিভ থাকে, মার্কেট হয়তো ৬২০০-র মধ্যে সেটেল হয়ে যাবে এবং এখান থেকে বাউন্স ব্যাক করে মার্কেট আবার তার ন্যাচারাল ধারায় ফিরবে। এখন আরেকটি বিষয় হলো, আমরা গত 2 দিন ধরে যে পোস্ট করেছিলাম সেখানে অনেকের কোশ্চেন ছিল ফ্লোর প্রাইস যে স্টকগুলোতে উঠে যাচ্ছে সেগুলো হয়তো একটা সেল প্রেশার সেই স্টকগুলোতে আছে, কিন্তু বর্তমানে যে স্টকগুলো ফ্লোর প্রাইসের উপরে অলরেডি রান করছে সেই স্টকগুলোর উপর প্রেশার আসবে কিনা, সেই স্টকগুলো কতটা এফেক্টেড হবে, এ ধরনের কোশ্চেন কিন্তু আপনাদের কাছ থেকে পেয়েছি। এখন ওভারঅল ইন্ডেক্স যখন নেগেটিভ থাকবে, যদি 40-50 পয়েন্ট নেগেটিভ থাকে, তাহলে কিন্তু কম বেশি সবগুলো স্টকই কিন্তু এটাতে এফেক্টেড হবে। সো অর্থাৎ যে স্টকগুলো বর্তমানে ফ্লোর প্রাইসের উপরে রান করছে সেই স্টকগুলো হয়তো কিছুটা ভোলাটিলিটি আমরা পাবো, তবে খুব বেশি প্যানিকড হওয়ার কারণে মার্কেট যখন আবার ঘুরে দাঁড়াবে সেই স্টকগুলো কিন্তু ইমিডিয়েটলি আবার কামব্যাক করবে। সো এখানে আমাদেরকে কনটেক্সটটা বুঝতে হবে, অলরেডি যে স্টকগুলো ফ্লোর প্রাইসের উপরে অবস্থান করছে সেই স্টকগুলোতে কিন্তু সেল প্রেশার নেই, কিছুটা ফিয়ার সেল আসতে পারে, কিন্তু যে স্টকগুলো ফ্লোর প্রাইসে অবস্থান করছে এবং যে স্টকগুলোতে সেল প্রেশার আছে সেই স্টকগুলো নিচে দিকে নামতে পারে এবং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেল প্রেশার কোন স্টেজে গিয়ে সেল প্রেশার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, সেল প্রেশার কমে যাচ্ছে, সেই পয়েন্ট থেকেই আমাদেরকে আসলে নতুন করে এন্ট্রি নেওয়ার চিন্তাভাবনা করতে হবে। এটা হচ্ছে মার্কেটের জন্য এখন অপরচুনিটি। সো মার্কেটে একদিকে চ্যালেঞ্জ রয়েছে, মার্কেটে থ্রেট রয়েছে এবং একই সাথে কিন্তু মার্কেটে অপরচুনিটিও রয়েছে। সো চ্যালেঞ্জ হচ্ছে তাদের জন্য যারা অলরেডি মার্কেটে ইনভেস্টেড, যারা অলরেডি ইনভেস্ট করেছেন মার্কেটে, তাদের জন্য চ্যালেঞ্জ, আর যারা নতুন করে মার্কেটে ইনভেস্ট করবেন তাদের জন্য হচ্ছে অপরচুনিটি। এখানে আপনারা লক্ষ্য করবেন যে নিউজটি আমরা গত কয়েকদিন আগে শো করেছিলাম, ফ্লোর প্রাইস প্রত্যাহার করার বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু দুটো পক্ষ ছিল। একটি পক্ষের দাবি ছিল ফ্লোর প্রাইস প্রত্যাহার করা না পর্যন্ত শেয়ার বাজার স্বাভাবিক গতিতে ফিরবে না। সো মূলত এখানে এই পক্ষটির দাবি ছিল ফ্লোর প্রাইস তুলে দেওয়ার জন্য তারা কিন্তু প্রেশার করেছেন, বিশেষ করে তারা স্টেক হোল্ডার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এবং কিছু ব্রোকারেজ হাউস যারা বলতে চাইছেন যে ফ্লোর প্রাইসের কারণে লেনদেন হচ্ছে না এবং ব্রোকারেজ হাউসগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো ওই ব্রোকারেজ হাউস থেকে একটা প্রেশার ছিল এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পক্ষ থেকে একটা প্রেশার ছিল যে ইমিডিয়েট ফ্লোর প্রাইস তুলে নেওয়া। আরেকটি পক্ষ যেটি ছিল যারা বলছিল যে আরও কয়েকশো পয়েন্ট সূচক বৃদ্ধির পর ফ্লোর প্রাইস প্রত্যাহার করলে ভালো হয়। সো এই পক্ষটি মূলত যারা অলরেডি মার্কেটে ইনভেস্ট করেছেন, ফ্লোর প্রাইস তুললে তারা ক্ষতিগ্রস্ত হবেন, যার কারণে তারা একটা সেফ প্যাসেজ, একটা সেফ গ্রাউন্ড তারা চাইছেন যে ফ্লোর প্রাইস আরও কিছুদিন পরে কিংবা আরও কয়েকশো পয়েন্ট মার্কেট বাড়লে, মার্কেট স্ট্রং হলে তখন ফ্লোর প্রাইস তুলে দিলে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আর এই পক্ষটির মধ্যে কিন্তু একটি সিগনিফিক্যান্ট পক্ষ রয়েছে যারা হয়তো করোনা মহামারী কিংবা ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্য দিয়ে যখন মার্কেটে একটা আনসার্টেনিটি ক্রিয়েট হয় তখন তারা হয়তো সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট শেয়ার তারা সেল করে দেয় এবং তারা সেই ক্যাশ ফান্ডটা রেখেছিল যে মার্কেটে আবার ভালো একটা সময় তারা ইনভেস্ট করবে। মার্কেট এখন যখন ভালোর দিকে যাচ্ছে তারা কিন্তু অনেকেই এই প্রেশারটি মার্কেটে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার প্রেশার জন্য তারা প্রেশার করছিল। সো আমি যেটি বলতে চাইছি, নিউ ইনভেস্টরদের জন্য যারা ফ্রেশ করে ইনভেস্ট করবেন এই সপ্তাহটি তাদের জন্য একটি অপরচুনিটি,
তাদের তারা অনেক লো রেটে ভালো মানের কিছু স্টক চাইলে অ্যাকুমুলেট করতে পারেন। এটা হচ্ছে মার্কেটের অপরচুনিটি। আর থ্রেড হচ্ছে মার্কেট কোন পয়েন্টে গিয়ে সেটেল হয়, এটি আমাদেরকে দেখতে হবে। সেক্ষেত্রে আমি যেটা পার্সোনালি প্রজেক্ট করছি, পরপর 3 দিন মার্কেটে একটা সেল প্রেশার থাকবে। কত পার্সেন্ট মার্কেট ডাউন হতে পারে এটা আসলে বলা খুবই মুশকিল। তারপর আমি টেকনিক্যালি যে মার্কেটের যে কি সাপোর্টগুলো আমি তুলে ধরলাম। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি হাইলাইট করছি, সেটি হচ্ছে 80-20 রুলস। আপনারা লক্ষ্য করলে দেখবেন মার্কেটে 20% স্টকে হিউজ লিকুইডিটি রয়েছে এবং 20% স্টক যে পরিমাণ লেনদেন হয়, বাকি 80% স্টক মিলে হয়তো অতটা লেনদেন হয়। তার মানে মার্কেট কিন্তু এখনও ব্যালেন্সড হয়নি। মার্কেটে 20% কিংবা তার আশেপাশে এমন একটা ইনসিগনিফিক্যান্ট অ্যামাউন্ট স্টকে অতিমাত্রায় লিকুইডিটি রয়েছে। যদিও আমরা 600 থেকে 800 কোটি টাকার লেনদেন লক্ষ্য করছি, মার্কেট কিন্তু ব্যালেন্সড হয়নি, মার্কেট কিন্তু সে অর্থে স্ট্রং হয়নি মার্কেট। তবে গত এক সপ্তাহ যাবৎ মার্কেট কিছুটা গতিশীল আমরা লক্ষ্য করেছি। মার্কেটের টার্নওভার বৃদ্ধি পাচ্ছিল, এটা একটা ভালো দিক। তবে মার্কেট এখনও পরিপূর্ণভাবে কিন্তু স্ট্রং হয়নি, মার্কেটে যথেষ্ট পরিমাণ উইকনেস মার্কেটে রয়েছে। এখন আসি আমরা খাতভিত্তিক যদি আমরা ফোকাস করি, ব্যাংক কিন্তু একটি বড় মূলধনের একটি সেক্টর। এখানে বেশ কিছু ব্যাংক রয়েছে যেগুলো ফ্লোর প্রাইজে অবস্থান করছে। এছাড়া টেক্সটাইল সেক্টরে কিন্তু বেশ কিছু স্টক ফ্লোর প্রাইজে রয়েছে। আরেক ফিনান্সিয়াল সেক্টরেও কিন্তু বেশ কিছু স্টক ফ্লোর প্রাইজে রয়েছে। এছাড়াও মিউচুয়াল ফান্ড যদি আমরা বিচার করি, মিউচুয়াল ফান্ড এই সেক্টরেও কিন্তু বেশ কিছু স্টক ফ্লোর প্রাইজে রয়েছে। সো এই স্টকগুলোতেই মূলত যে স্টকগুলো ফ্লোর প্রাইজে রয়েছে, স্টকগুলোতেই কিন্তু সেল প্রেশার আসবে। সো এদিক থেকে যদি আমরা বিবেচনা করি, ব্যাংকিং হচ্ছে এমন একটি সেক্টর, এই সেক্টরে বেশ কিছু ভালো মানের ব্যাংক রয়েছে যাদের মার্কেটে গুডউইল রয়েছে, যারা ডিভিডেন্ড ইল্ড যে ব্যাংকগুলোর ভালো এবং যাদের আর্নিংয়ের মধ্যে ধারাবাহিকতা আছে। এই ধরনের কিছু ব্যাংক লং টার্ম যারা ইনভেস্টমেন্টের কথা চিন্তা করছেন, তাদের জন্য এই সেক্টর হতে পারে নেক্সট উইকে ইনভেস্টমেন্ট করার জন্য ভালো একটি অবস্থানে আসতে পারে এবং ইনভেস্ট করার জন্য, লং টার্ম ইনভেস্টমেন্ট করার জন্য ভালো হতে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু অনেক আন্ডাররেটেড অবস্থায় আছে। মার্কেট যদি 2024 সালে বড় বড় বিশেষজ্ঞ যারা মার্কেট নিয়ে কাজ করেন সারা ওয়ার্ল্ড ওয়াইড, তারা যে ফোকাসটি দিচ্ছেন 2024 সাল হবে একটা ভালো বছর এবং এখান থেকে ক্যাপিটাল মার্কেট থেকে ভালো গেইন করার একটা অপরচুনিটি আসতে পারে। সেদিক থেকে বিবেচনা করলে মিউচুয়াল ফান্ডগুলো হতে পারে ইনভেস্টমেন্টের জন্য ভালো একটি ক্ষেত্র। কারণ মার্কেট যদি ভালো করে, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো যে ফান্ডগুলো যারা ইনভেস্ট করেছে মার্কেটে, সেই কোম্পানিগুলো যদি থেকে তারা ভালো ডিভিডেন্ড গেইন এবং ক্যাপিটাল গেইন পায়, বছর শেষে তারা কিন্তু ভালো ডিভিডেন্ড দিতে সক্ষম হবে। এবং যেহেতু এই সেক্টরটি অনেক আন্ডাররেটেড অবস্থানে আছে, এই সেক্টরটিও ইনভেস্ট করার জন্য, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল হতে পারে, ব্যাংকও সুইটেবল হতে পারে। তবে ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই কোম্পানিটির বিজনেস মডেল, কোম্পানির রেপুটেশন কেমন, ফিউচার গ্রোথ পার্সপেক্টিভ কেমন, এবং কোম্পানিটি ঠিকমতো ডিভিডেন্ড দিচ্ছে কিনা, তারা ডিভিডেন্ড দিতে কতটা সক্ষম, ধারাবাহিকতা আছে কিনা, এই জিনিসগুলো বিবেচনা করাটা খুবই গুরুত্বপূর্ণ। সো ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে কিছু কিছু সেক্টর ভালো অপরচুনিটি দিতে পারে। এছাড়াও যে স্টকগুলো রয়েছে, যে স্টকগুলো ভালো মানের স্টক, যে স্টকগুলোর গ্রোথ পোটেনশিয়ালিটি রয়েছে, বিজনেস মডেল ভালো এবং যাদের ডিভিডেন্ড পে আউট রেশিও ভালো, এই ধরনের কোম্পানিগুলোও কিন্তু নেক্সট এই উইকে ইনভেস্টমেন্ট করার জন্য ভালো অবস্থানে আসতে পারে এবং ইনভেস্ট করলে ভালো প্রফিট টেক করা, লং রানে ভালো প্রফিট হতে পারে। এছাড়াও আমি পার্সোনালি মনে করছি 2024 সালে ইন্স্যুরেন্স সেক্টর এবং আইটি সেক্টর, এই দুটি সেক্টর ভালো করার সম্ভাবনা বেশি আছে। কারণ আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে ব্যাংক ইন্স্যুরেন্সের যে নীতিমালাটি অলরেডি ইমপ্লিমেন্ট করা হলো, এটার কারণে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর গ্রো করার মতো স্কোপ আছে এবং আইটি, এটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটি গ্রোয়িং একটি সেক্টর। সো আইটি সেক্টর গ্রো করার যথেষ্ট স্কোপ আছে কামিং ডেজগুলোতে।
সো এটা হচ্ছে একটা পার্ট ইনভেস্টমেন্ট গ্রাউন্ড থেকে নতুন করে ফ্রেশ মানি ইনজেক্ট করার জন্য, ফ্রেশ মানি ইনভেস্ট করার জন্য বর্তমানে নেক্সট উইক কিংবা আগামী 2 সপ্তাহ হতে পারে ভালো একটি সময়। কিন্তু যারা অলরেডি মার্কেটে ইনভেস্ট করেছেন, হাই রেটে যাদের কেনা আছে, তাদের জন্য কী ধরনের স্ট্র্যাটেজি হতে পারে, এটা একটা কোশ্চেন। এক্ষেত্রে একটি স্ট্র্যাটেজি হতে পারে কিছুই না করা, কারণ অনেকেই হয়তো ফ্লোর প্রাইসে গত 1-1.5 বছর আটকে আছেন। তো আগামী আমরা যদি আরও 2-3 মাস ধৈর্য ধরি, আমাদের কিন্তু খুব একটা ডিফার করে না, কারণ আমরা তো এতদিন অনেকেই হয়তো ফ্লোর প্রাইসেই আটকে ছিলাম। সো আমরা যদি একটু টাইম দিই 2 থেকে 3 মাস, মার্কেট হয়তো কামব্যাক করবে। মার্কেট যদি আগামী সপ্তাহে এই সপ্তাহে যদি কামব্যাক করো, সবগুলো স্টক ইকুয়ালি কামব্যাক করবে না, এটা একটা ব্যাপার। কিছু স্টক হয়তো ইমিডিয়েট কামব্যাক করবে, কিছু স্টক হয়তো 1 সপ্তাহ 10 দিন পরে হয়তো কামব্যাক করবে, কিছু স্টক হয়তো 1 মাস 2 মাস পরে কামব্যাক করবে। সো এক্ষেত্রে আমরা কিন্তু কেউই জানি না কোন স্টক কতটা সময় নিয়ে কামব্যাক করবে। হয়তো একটা শক নেবে, শক নেওয়ার পর আস্তে আস্তে রিকভারি দিবে। এখন রিকভারি দিতে কিছু কিছু স্টক হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে রিকভারি দিবে, কিছু কিছু স্টকের ক্ষেত্রে সেটা 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। সো যেহেতু আমরা একেবারেই আনসার্টেন, কিছু না করাটাই হচ্ছে একটা গুড পলিসি, ওয়েট অ্যান্ড সি। আরেকটি পলিসি হতে পারে কিছু অ্যাভারেজ ডাউন করা, যদি ফান্ড থাকে, যদি আমরা স্ট্রং সাপোর্ট জোনটা আইডেন্টিফাই করে কোন পয়েন্টে এসে মার্কেট সেটেল ডাউন করছে, ওই স্টকটি কোন পয়েন্টে এসে তার সেল প্রেশার একেবারে ইনসিগনিফিক্যান্ট হচ্ছে, সেই পয়েন্ট থেকে নতুন করে কিছু ইনভেস্ট করে অ্যাভারেজ ডাউন করে রাখা। সো এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। এবং যাদের ক্ষেত্রে ফান্ড নেই, যারা ট্রেডিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করছেন, হাই মোমেন্টাম কিছু স্টকে আপনারা চাইলে, যে স্টকগুলোতে পোটেনশিয়ালিটি রয়েছে এবং ভালো মানি ফ্লো রয়েছে, রিস্ক নিয়ে চাইলে ওই ধরনের কিছু স্টকে আপনারা কনভার্ট করতে পারেন, তবে এটি রিস্কি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে ফোর্স সেলের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে হয়তো ফোর্স সেলের শিকারও হতে পারেন, বিশেষ করে যারা এই জোনগুলোতে ইনভেস্ট করেছিলেন তাদের পোর্টফোলিও কিন্তু কিছুটা রিস্কে পড়ে যাবে। বাট যারা মার্জিন নিয়ে বিজনেস করেন না, মার্কেট কিন্তু আমরা অলরেডি দেখছি তলানিতেই পড়ে আছে। সো এখান থেকে যদি মার্কেট কিছুটা শক দেয়ও, মার্কেট কিন্তু কামব্যাক করতে খুব বেশি সময় নিবে বলে মনে করছি না। সো ইন শর্ট, পরিশেষে এটাই বলবো, মার্কেটে প্যানিক না হয়ে এটি হচ্ছে এখন ধৈর্য ধরার একটা সময়, এখন ধৈর্য রাখতে হবে। ক্যাপিটাল মার্কেটে একটি স্টক প্রতি বছর 50% আপ ডাউন করাটা ক্যাপিটাল মার্কেটের জন্য একেবারে একটি ন্যাচারাল ঘটনা। সো এখানে আমরা যদি কোনো স্টক 10 কিংবা 15%, 20% ডাউন হয়, এটা নিয়ে বিচলিত না হয়ে ওই স্টকটি আবার ঘুরে দাঁড়িয়ে ওখান থেকেও কিন্তু দেখা যাবে যে 20-30% গেইন দিতে পারে। সো এক্ষেত্রে বিচলিত না হয়ে, আশাহত না হয়ে, প্যানিক না হয়ে আপাতত এই সময়টা কিন্তু ধৈর্য রাখতে হবে সবাইকে। এমন এমন স্টক রয়েছে আমরা দেখি প্রতিদিনই কিন্তু 10% চেঞ্জ হচ্ছে, বাড়ার সময় কিন্তু 10% বৃদ্ধি পাচ্ছে, এটা প্রতিদিনই দেখা যায় কিছু কিছু স্টক। সো কোনো একটি স্টক যদি 15% কিংবা 20%ও ডাউন হয় সার্কামস্ট্যান্সের পরিপ্রেক্ষিতে, সো এটা নিয়ে বিচলিত না হয়ে স্টকটি আবার ঘুরে দাঁড়াতে পারে এবং এটি হয়তো হোল্ড করে রাখলে ওখান থেকেও একটা ভালো গেইন দিতে পারে। সো বন্ধুরা, এটাই ছিল আজকের বক্তব্য। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আপনারা কী চিন্তাভাবনা করছেন, আপনাদের ওপিনিয়নগুলো আমাদেরকে শেয়ার করলে আমরা আরও এনরিচড হব। এবং এই সপ্তাহের মার্কেট নিয়ে কার কী ভাবনা আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।